লাশের মুখ থেকে ঝরে পড়া কালো তরল রতনের শার্টের ওপর পড়ে কাপড়টি পুড়িয়ে দিচ্ছে। যেই হাত আমার অলংকার চুরি করছে সেই হাত আমি কাইটা নিব। আমার বকুল তলায় তোরা অশান্তি নিয়ে আইসস, আমার বকুল তলার শান্তি ফিরাইয়া দে। বকুলতলা গোরস্থানের আকাশের কোণে তখনও গোধূলির শেষ সোনালি আর বেগুনি আলো লেগে আছে। নদীর শান্ত জলে সেই আলোর প্রতিবিম্ব কাঁপছে। মৃদু মন্দ বাতাসে চারপাশ থেকে ভেসে আসছে ঝরে পড়া বকুল ফুলের মিষ্টি আকুল করা সুবাস। গোরস্থানের বিশাল বকুল গাছগুলো থেকে টুপটুপ শব্দে সাদা সাদা বকুল ফুল ঝরে পড়ছে শান্ত কবরের সবুজ ঘাসের ওপর। করিম শেখ আর রতন বকুলতলার এক কোণে বসে নতুন একটি কবর খুঁড়ছিল। চারপাশের এই শান্ত স্নিগ্ধ পরিবেশ তাদের মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরে দিয়েছে। উস্তাদ, আজকার সন্ধ্যাটা কত সুন্দর দেখছেন। চারদিকে কেমন মিষ্টি একটা গন্ধ, মনটা কেমন জানি উদাস হইয়া যায়। গোরস্থান যে এত সুন্দর হইতে পারে আমি তো আগে ভাবি নাই। গোরস্থান তো জীবনের শেষ বিশ্রামস্থল রে রতন। এইখানে ভয়ের কিছু নাই যদি তোর মন পরিষ্কার থাকে। আইসকা যার কবর খুঁড়তাছস ও আসিল ওই গ্রামের বকুর ফুল রূপ বাংবেবি। ও যখন পায়ে সোনার নুপুর পইরা এই পথ দিয়া হাইটা যাইতো মনে হইতো কোনো পরী রাইতেছে। হ উস্তাদ, ও রূপের কথা আমিও শুনছি, কিন্তু ও মরার সময়ও নাকি ওর স্বাদের সোনার নুপুরটা পা থাইকা খোলে নাই। ওর বাড়ির লোক ওরে ওই সোনার নুপুর পরাইয়াই দাফন করব। রূপবানের শেষ ওসিয়ত আছিল এইটা। ও মরার পরেও বকুলতলার মাটিতে ও নুপুরের শব্দ শুনতে চায়। তুই বেশি কথা না কইয়া গর্তটা আর একটু গভীর কর, সন্ধ্যা নাইমা যাইতেছে। ধীরে ধীরে আকাশের সোনালি আভা নিভে গেল। বেগুনি আকাশ গ্রাস করল এক ঘন কুচকুচে কালো অন্ধকার। বাতাস যেন হঠাৎ করেই থেমে গেল। বকুল ফুলের সেই মিষ্টি সুবাস আস্তে আস্তে বিলীন হয়ে গেল, আর তার জায়গায় বাতাস ভারী করে উঠল এক শ্যাওলা ধরা স্যাঁতস্যাঁতে ভেজা মাটির গন্ধে। রূপবান বিবির আত্মীয়রা কান্নাকাটি করতে করতে লাশটি নিয়ে গোরস্থানে পৌঁছালো। তারা লাশটি করিমের কাছে হস্তান্তর করে ঝড়ের ভয়ে তাড়াহুড়ো করে চলে গেলেন। লাশটি সাদা কাফনের কাপড়ে জড়ানো হলেও কাফনের ভেতর থেকে সুগন্ধি বকুল ফুলের পাপড়ি উকি দিচ্ছিল। উস্তাদ, লাশটা নামানোর পর থাইকা বকুল ফুলের গন্ধটা কেমন জানি পচা লাশের গন্ধের মতো তিতা লাগতাছে কেন? আর কাফনের কাপড়টা এত সাদা কেন? মনে হইতাছে চোখের সামনে ভাসতাছে। মন শক্ত কর রতন। রূপবান দেবীর নুপুর পরা বাম পাটা একটু সোজা কইরা দে, যাতে কবরে শোয়ানোর সময় কষ্ট না হয়। আমি নিচে আসি, তুই উপর থাইকা আস্তে কইরা লাশটা নামাবি। রতন কাঁপতে কাঁপতে লাশের পায়ের কাফনের কাপড়টা একটু সরালো। কাফনের ভেতর থেকে রূপবানু বিবির ফ্যাকাশে বরফের মতো ঠান্ডা বাম পাটি বেরিয়ে এলো, আর সেই পায়ে জড়িয়ে আছে এক নিখুঁত কারুকাজ করা ভারী সোনার নুপুর। অন্ধকারের মধ্যেও সোনাটা যেন এক পৈশাচিক আলোয় জ্বলজ্বল করছে। বহু বছর আগে রতনের চোখের সেই লোভী ভাবটা আজকের এই সোনার নুপুরটা দেখে যেন আবার জেগে উঠল। হ্যাঁ, এত বড় সোনার নুপুর মাটির নিচে পয়সা নষ্ট হইব। এইটা বেচলে তো আমি রাতারাতি বড়লোক হইয়া যাবো। ওস্তাদ তো কবরের নিচে বাস সাজাইতাছে, এই সুযোগে না, একটা সুযোগ নিয়ে লই। রতন চট করে হাত বাড়িয়ে
রূপবানু বিবির ঠান্ডা জমে যাওয়া পা থেকে সোনার নুপুরটা এক ঝটকায় খুলে নিল। পাটি ছোঁয়া মাত্রই রতনের মনে হলো তার নিজের হাতের আঙুলগুলো অবশ হয়ে যাচ্ছে, কিন্তু সে পাত্তা দিল না। সে নুপুরটি নিজের পকেটে ঢুকিয়ে ফেলল এবং কাফনের কাপড়টা আগের মতো টেনে দিল। কিরে রতন, লাশটা আসতে কইরা ধর, নিচে নামা। রতন লাশটি কবরের নিচে নামিয়ে দিল, কিন্তু কাফনটি মাটিতে ছোঁয়া মাত্রই বকুল তলার সমস্ত বকুল গাছ থেকে একযোগে সব সাদা সাদা বকুল ফুল টুপটুপ করে ঝরে পড়তে লাগলো মাটিতে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, ফুলগুলো মাটিতে পড়ার সাথে সাথেই কালো হয়ে পচে যাচ্ছে। আর ঠিক তখনই পুরো গোরস্থানের নিস্তব্ধতা ভেঙে এক অতি পরিচিত কণ্ঠ ভেসে এলো। একটি নুপুরের মিষ্টি শব্দ বকুলতলার অন্ধকারের ভেতর বাজতে লাগলো, কিন্তু সেই শব্দে কোনো মিষ্টি ভাব ছিল না। শব্দটা শুনতে মনে হচ্ছিল কোনো ভাঙা হাড় কাদার উপর দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। উস্তাদ, উস্তাদ গো, নুপুরের শব্দ হইতাছে কেন? রূপবান তো কবরে শোয়ানো, তাইলে এই শব্দ কই থাইকা আসতেছে? রতন, তুই এটা কি করলি? তুই রূপবানের পা থাইকা নুপুর চুরি করছস? তুই এই বকুল তলার পবিত্রতা নষ্ট করছস? হঠাৎ করে কবরের ভেতরের সেই সাদা কাফনে জড়ানো লাশটি নিজে থেকেই উঠে বসল। লাশের মুখের ওপর থেকে সাদা কাপড়টি একটানে ছিঁড়ে গেল। রূপবান বিবির যে মুখটি অত্যন্ত সুন্দরী ছিল, সেটি এখন অর্ধগলিত, ফ্যাকাশে চামড়া আর মাটির নিচে থাকা পোকা বাকরে ভরা এক বীভৎস কঙ্কাল। তার মাথায় থাকা লম্বা কালো চুলগুলো বাতাসে সাপের মতো দুলছে, আর চুলে গেঁথে থাকা বকুল ফুলগুলো রক্তবর্ণ তরল ঝরাচ্ছে। আমার নূপুর, আমার বকুল তলা, কে আমার পায়ের অলংকার চুরি করছুস? আমার পা খালি কেন? লাশটি কবর থেকে নিজের ফ্যাকাশে হাত বাড়িয়ে দিয়ে রতনের পকেটের দিকে ইশারা করল, আর বনের চারপাশের অন্ধকার থেকে সেই নুপুরের শব্দটা রতনের কানের ভেতর হাতুড়ির মতো বাজতে লাগলো। বকুলতলার সেই নিস্তব্ধ অন্ধকার হঠাৎ করেই এক নরককুণ্ডে পরিণত হলো। রূপবান বিবির সেই কঙ্কাল প্রায় দেহটি কবর থেকে উঠে দাঁড়াতে চারপাশে প্রাচীন বকুল গাছগুলোর ডালপালাগুলো বাতাসে তীব্র ঝটকায় বন্য জন্তুর মতো দুলতে লাগলো। বকুল গাছগুলোর গোড়া থেকে মোটা মোটা শিকড়গুলো কালো সাপের মতো মাটির উপর কিলবিল করে উঠে এসে করিম আর রতনের পা দুটো পেঁচিয়ে ধরল। রতন মাটিতে পড়ে গিয়ে বুক ফাটা চিৎকার দিতে চাইল, কিন্তু তার কানের ভেতর তখন কেবল সেই নুপুরের শব্দটা এক যন্ত্রণাদায়ক মাত্রায় বেজে চলেছে। উস্তাদ, উস্তাদ, আমার কান ফাইটা রক্ত বাইর হইতেছে। এই নুপুরের আওয়াজ, এই নুপুরের আওয়াজ আমার মাথার মগজ কাঁপাইয়া দিতেছে। উস্তাদ, আমারে বাঁচান। রতন, তুই পাপ করছস, আর সেই পাপের প্রায়শ্চিত্ত তোরেই করতে হইব। সোনা নুপুরটা জলদি বাইর কর। রূপবান বেবির আত্মা তার নুপুর ছাড়া এই বকুলতলা শান্ত হইতে দিব না। উস্তাদ, আমার ডান হাত অবশ হইয়া গেছে। সোনার নুপুরটা আমার পকেটের কাপড়ের লগে লাইগা জইমা গেছে। আমি হাত দিতেই আমার মাংস পুইরা ধোয়া বাইর হইতাছে। উস্তাদ, আমারে বাঁচান। লাশটি এবার কবর থেকে পুরোপুরি বের হয়ে এলো। তার হাড়গুলো এক অদ্ভুত মর্মর শব্দে নড়ছিল, যেন প্রতিটা জোড়া ভেঙে যাচ্ছে। রূপবান বিবির ফাঁকা চোখের কোটরের ভেতরে কোনো চোখ ছিল না, কিন্তু সেখানে দুটো কালো কুয়াশার বিন্দু জ্বলজ্বল করছিল। সে তার দীর্ঘ কালো নখওয়ালা ফ্যাকাশে হাত বাড়িয়ে রতনের বুকের ওপর চেপে বসল। লাশের মুখ থেকে ঝরে পড়া কালো তরল রতনের শার্টের ওপর পড়ে কাপড়টি পুড়িয়ে দিচ্ছে। যেই
হাত আমার অলংকার চুরি করছে সেই হাত আমি কাইটা নিব। আমার বকুল তলায় তোরা অশান্তি নিয়ে আইসস, আমার বকুল তলার শান্তি ফিরাইয়া দে। হে রূপবান বিবি, এই পাপি ছোকরা নিজের ভুল বুঝতে পারছে, ওরে দয়া করো, ও তোমার নুপুর ফেরত দিয়া দিব। লাশটি করিমের দিকে ঘাড় ঘুরিয়ে এক বিকট চিৎকার দিল। সেই চিৎকারের বাতাসে করিম ছিটকে গিয়ে একটা বকুল গাছের গুড়ির উপর আছড়ে পড়ল। তার কোদালটি হাত থেকে দূরে ছিটকে গেল। করিমের মাথা থেকে রক্ত ঝরতে শুরু করলো। রতন যন্ত্রণা ও ভয়ে চোখ বন্ধ করে নিজের অবশ হয়ে যাওয়া বাম হাত দিয়ে পকেট থেকে সেই জ্বলন্ত সোনার নুপুরটি এক টানে চিরে বের করে আনল। নুপুরটি বের করে আনার সাথে সাথে রতনের হাতের তালুর চামড়া আর মাংস কয়লার মতো কালো হয়ে পুড়ে গেল। উস্তাদ, উস্তাদ, আমি নুপুরটা বাইর করছি। রূপবান বেবি, এই নেও তোমার সোনার নুপুর, আমারে সাইডা দেও। লাশটি রতনের মুখের ওপর নিজের কঙ্কালসার মুখটি নামিয়ে এনে তার ফ্যাকাশে বাম পাটি রতনের পোড়া হাতের দিকে বাড়িয়ে দিল। লাশের পায়ের হাড়গুলো নড়ছিল। রতন যন্ত্রণায় কাঁদতে কাঁদতে তার পোড়া হাত দিয়ে সোনার নুপুরটি রূপবান বিবির সেই হিমশীতল বাম পায়ে পরিয়ে দিল। নুপুরের লকটি লাগার সাথে সাথে একটি অতি মৃদু শান্ত শব্দ হলো। আর শব্দ হওয়া মাত্রই বকুলতলার সেই পৈশাচিক ঝড় এক নিমিষেই স্তব্ধ হয়ে গেল। বকুল গাছের ডালপালার নড়াচড়া থেমে গেল। রতনের কানের ভেতরে সেই নুপুরের তীব্র শব্দটাও সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। চারপাশ আবার আগের গোধূলি লগ্নের মতো নিস্তব্ধতায় ঢেকে গেল। রূপবান বেবির লাশটি আস্তে আস্তে রতনের ওপর থেকে উঠে দাঁড়ালো। তার পায়ের সেই সোনার নূপুরটি এখন মৃদু আলোয় জ্বলজ্বল করছে। লাশটি আর কোনো শব্দ না করে আবার কবরের গর্তের ভেতর শুয়ে পড়ল এবং তার শরীরটি কাফনের সাদা কাপড় দিয়ে নিজে থেকেই ঢলে গেল। রতন, জলদি কর, মাটি চাপা দে, বকুলতলার মাটি শান্ত হইছে, দাপন শেষ কর। তারা দুজনে মিলে পাগলের মতো কোদাল চালিয়ে কবরটি মাটি দিয়ে সম্পূর্ণ ভরাট করে দিল। তারপর তারা এক সেকেন্ডও সেখানে আর দাঁড়ালো না। কাটিয়া ফেলে বনের মেঠো পথ ধরে গ্রামের দিকে দৌড়াতে শুরু করলো। সেই ঘটনার পর 3 মাস কেটে গেছে। বকুলতলা গোরস্থানে রূপবান বিবির কবরের ওপর নতুন কচি ঘাস গজিয়েছে, আর তার ওপর প্রতিদিন ঝরে পড়ে সুগন্ধি সাদা বকুল ফুল। গ্রামের নদীর ঘাটে রতন একা চুপচাপ বসে আছে। গোধূলির সোনালি আলো তার ফ্যাকাশে মুখের ওপর পড়ছে। করিম শেখ দূর থেকে এসে রতনের পাশে বসল। কিরে রতন, হাত শুকাইছে তোর? ডাক্তার তো কইছিল আর কোনো দাগ থাকবো না। হাত তো শুকাইয়া গেছে উস্তাদ, কিন্তু আমার পা দুইটা কেমন জানি ভারী ভারী লাগে। ভারী লাগে মানে? এই যে দেখেন উস্তাদ। করিম শেখ রতনের হাঁটার দিকে তাকালো এবং আতঙ্কে তার মুখের সিগারেটের ধোঁয়া আটকে গেল। রতন মাটির ওপর খালি পায়ে হাঁটছে, কিন্তু প্রতিবার তার বাম পাটি মাটিতে পড়ার সাথে সাথে চারপাশের শান্ত বাতাসে অতি মৃদু এক নুপুরের শব্দ ভেসে আসছে। মাটির ওপর কোনো সোনার নুপুর নেই, তবুও রতনের পায়ের প্রতিটি পদক্ষেপে রূপবান বিবির অলৌকিক নুপুরের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। হ্যাঁ, তুই রূপবানের নুপুর ফেরত দিছস ঠিকই রে রতন, কিন্তু বকুলতলার মাটি তোর পায়ের ছায়াটারে নিজের নুপুর বানায় নিছে। এই নুপুরের শব্দ তোর মৌত পর্যন্ত আর তোর পিছু ছাড়ব না। রতন কোনো কথা না বলে
নদীর পাড় ধরে বকুলতলার দিকে হেঁটে যেতে লাগলো। আর গোধূলির বেগুনি অন্ধকারে তার পায়ের প্রতিটি পদক্ষেপের সাথে সাথেই সেই নূপুরের শব্দটা বনের বাতাসে এক অদ্ভুত হাহাকারের মতো বাজতে লাগলো।